আবারও দ্রুততম সময়ে ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প। শিথিল হলো ইরানি তেলের নিষেধাজ্ঞা। জয়ের পথে কি তেহরান? ইরানে সেনা নামানোর তোড়জোড় পেন্টাগনের। নজরে তেলের ভান্ডার খার্ক দ্বীপ। সংঘাতের চোরাবালি এড়াতে পারবে কি ওয়াশিংটন? ঈদ ও নওরোজ উপলক্ষে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থে ইরানের প্রতিশোধের তাণ্ডব। কেমন ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। শীঘ্রই ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচের কিছুক্ষণ পরই হঠাৎ সুর নরম করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে তার প্রশাসন। একই সাথে বিশ্বজুড়ে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ কেন এই পরিবর্তন ট্রাম্পের? যুদ্ধে কি তাহলে জয় হচ্ছে ইরানের? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আসছে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ইরানের সেনা অভিযান গুটিয়ে আনতে পারে আমেরিকা। টানা 22 দিন ধরে চলা বর্বর আগ্রাসনের পর শনিবার ইরানের সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে লক্ষ্য পূরণের খুব কাছে রয়েছে আমেরিকা। একই সাথে ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য শিথিল করেছেন। প্রশ্ন আসে, হঠাৎ কেন ট্রাম্পের সুর নরম? ইরানের দফায় দফায় হামলায় মধ্যপ্রাচ্যে জ্বলতে থাকা জ্বালানি স্থাপনা আর হরমুজ প্রণালীর উপর কড়া নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় কি বেকায়দায় পড়েছে আমেরিকা? যুদ্ধে কি হেরে যাচ্ছে ট্রাম্প? কৌশলগত জয় হচ্ছে কি ইরানের? বিশেষজ্ঞরা বলছেন, তেল ও গ্যাসের বেড়ে চলা দাম, মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়া, ইরান যুদ্ধে একা হয়ে যাওয়া আর ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে সুর নরম করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই ইরানের ভেতরে মার্কিন সেনার অভিযান চালাবে কিনা শনিবার সাংবাদিকদের সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। বরং গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরেই প্রথম সংঘাত বন্ধের জোরালো ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেও দম্ভ ভরে তিনি বলেছিলেন, এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধবিরতি চলবে না, হামলা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, অবাক বিষয় হলো বছরের পর বছর ধরে দফায় দফায় আলোচনার পরও যে নিষেধাজ্ঞা ইরানের উপর থেকে শিথিল হয়নি তা এক যুদ্ধ করে দেখিয়েছে। রাশিয়ার পর এবার ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। যুদ্ধের কারণে হু হু করে বেড়ে চলা তেল ও গ্যাসের দাম কমাতে ইরানের সমুদ্র পথে তেল বেচার উপর নিষেধাজ্ঞা 30 দিনের জন্য শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন ট্রেজারি এক সাধারণ লাইসেন্স অর্ডার জারি করে, যাতে শুক্রবার পর্যন্ত জাহাজে লোড করা ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 19 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দেওয়া হয়। এর ফলে 14 কোটি ব্যারেল ইরানের তেল বাজারে ঢুকবে, যাতে কিছুটা হলেও লাগামহীন তেলের বাজার শান্ত হবে। অবাক হওয়ার পালা এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী ইস্যুতেও আগের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজের সুরক্ষায় অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা তেলের দামের প্রভাব পড়েছে মার্কিন বাজারেও। তারা বলছেন, হরমুজ প্রণালীর কৌশলগত জটিল পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার একার পক্ষে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে নেওয়া প্রায় অসম্ভব। আর তাই ইউরোপের মিত্র নেটো জোট ইরান যুদ্ধে আমেরিকাকে সমর্থন না দেওয়ায় নতুন করে শনিবার আরও এক দফা তাদের ধুয়ে দিল প্রেসিডেন্ট ট্রাম্প। নেটো জোটকে কাপুরুষ বলে উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক জোট কেবল কাগজের বাঘ। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সুর নরমের এই পরিবর্তন থেকে বোঝা যায় ইরান যুদ্ধ নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই যুদ্ধ কেবল ইরানের নয়, ক্ষতির তালিকা দীর্ঘ হচ্ছে আমেরিকাতেও। বাড়ছে যুদ্ধ শেষ করার জন্য ঘরে বাইরে চাপ, বাড়ছে আর্থিক ক্ষতি। তবে শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে হাঁটবে, যুদ্ধ শেষ করবে নাকি দীর্ঘ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে থেমে নেই ইরান ও লেবাননের উপর বর্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিন আর ইরানের নববর্ষ নওরোজের দিনে শনিবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি জোট বাহিনী। বিমান হামলা হয়েছে ইরানের ঐতিহাসিক ইস্পাহান শহরেও। এছাড়া উত্তর ইরানের কিয়া শহর প্রদেশের দস্তাক গ্রামের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়ে 2 জনকে হত্যা করেছে জোট বাহিনী। হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও।
একই সাথে লেবাননেও চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ। শনিবার ভোর থেকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এলাকার গান্দুজিয়া শহরের একটি বাড়িতে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও 2 জন। হামলা জোরালো করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। অন্যান্য দিনের মতোই কড়া জবাব দিচ্ছে ইরানও। শনিবার ইরান থেকে ৩,৮০০ কিলোমিটার দূরের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় 2টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে থাকা একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ভয়াবহ আগুন ধরে যায়। বহুদূর থেকে দেখা যায় সেই কালো ধোঁয়ার কুণ্ডলী। এছাড়া রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইরানের সমর্থনে প্রতিশোধ আঘাত হানছে হিজবুল্লাহ যোদ্ধারাও। ইসরায়েলের ভূখণ্ডে একদিনে রেকর্ড সংখ্যক 55টি হামলা চালানোর দাবি করেছে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানে নতুন করে চালানো ড্রোন ও মিসাইল হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও ইসরায়েল। সৌদি আরব জানিয়েছে শুক্রবার রাতভর 2 ঘণ্টায় তারা ইরানের 8টি ড্রোন ও মিসাইল আটক ও ধ্বংস করেছে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শীঘ্রই সমাপ্তির ইঙ্গিত দিলেও উদ্বেগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নয়া তৎপরতা। আকাশ ও জলপথে হামলার পাশাপাশি এবার ইরানের মাটিতে কয়েক হাজার স্থলসেনা পাঠানোর ছক কষছে পেন্টাগন। মূল লক্ষ্য ইরানের পরমাণু ভান্ডার ও প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপ দখলে নেয়া। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্য আর হোয়াইট হাউসের অন্দরমহলের গুঞ্জন বলছে ইরানের দাঁতভাঙা জবাবের মুখে বাধ্য হয়ে এমন মরিয়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে কি নিজের যুদ্ধবিরোধী প্রতিশ্রুতি ভেঙে ট্রাম্প আটকে যাচ্ছেন দীর্ঘমেয়াদী সংঘাতের চোরাবালিতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 3 সপ্তাহ ধরে চলা ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধ মোড় নিতে যাচ্ছে ভয়ঙ্কর একদিকে। এতদিন লড়াইটা আকাশ আর সাগরে সীমাবদ্ধ থাকলেও এখন ইরানের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা নামানোর গোপন ছক কষছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের অভ্যন্তরে চলা এমন গুঞ্জনের আনুষ্ঠানিক কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে বিশ্লেষকেরা বলছেন সামরিক কৌশলের অংশ হলেও এই পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হবে বড় পরীক্ষা। ক্ষমতায় আসার আগে ট্রাম্প বারংবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকাকে তিনি কোনো বিদেশি যুদ্ধে জড়াবেন না, অথচ ইসরায়েলের পক্ষ নিয়ে এখন তিনিই নেমেছেন সামরিক আগ্রাসনে। ইরানের সীমান্তে মার্কিন কমান্ডোদের পা পড়লে কোন দিকে গড়াবে যুদ্ধ? মার্কিন সেনা অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের প্রাণকেন্দ্রগুলো দখল বা অকেজো করে দেওয়া। বিশেষ করে খার্ক দ্বীপ নিয়ে পেন্টাগনের টেবিলে চলছে নানা রকম পরিকল্পনা। ইরানের 90% তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকেই। সম্প্রতি মার্কিন হামলায় দ্বীপটি ক্ষতিগ্রস্ত হলেও ইরান দাবি করেছে তাদের ব্যবসা কার্যক্রম পুরোপুরি সচল আছে। এর পরপরই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। প্রয়োজনে সেখানে বারবার আঘাত হানার হুমকিও দেন তিনি। তবে শুধু খার্ক দ্বীপ নয়, যুক্তরাষ্ট্রের নজর এখন ইরানের পরমাণু ভান্ডারের দিকেও। অত্যন্ত গোপনীয় এই মিশনে মার্কিন স্পেশাল ফোর্স পাঠানোর চিন্তা করা হচ্ছে, যাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়া যায়। ইরানে সেনা নামানোর পদক্ষেপকে চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন যে কোনো সময় মার্কিন সেনাদের উপর পাল্টা আঘাত হানতে পারে। তবু হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সব পথ খোলা রাখতে চাইছেন। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদে রাখতে যুদ্ধজাহাজ বা বোমারু বিমান যথেষ্ট নয় বলে মনে করছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। তাদের মতে ইরানের উপকূল রেখায় সেনা মোতায়েন না করলে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে চায় মার্কিন বাহিনী। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় 8000 হামলা চালিয়েছে। ওয়াশিংটন সংশ্লিষ্ট সূত্রগুলোর দেয়া তথ্য অনুযায়ী এর জেরে ধ্বংস হয়েছে ইরানের 120টিরও বেশি জাহাজ। প্রেসিডেন্ট ট্রাম্পের বড় বড় কথার পরেও সাধারণ আমেরিকানদের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে রয়েছে বড় ধরনের অসন্তোষ। ইরানের মাটিতে মার্কিন সেনা পাঠানোর মতো পদক্ষেপ ট্রাম্পের নিজের দেশে ঠিক কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে রয়েছে ঘোরতর সন্দেহ। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বলছে ইরানি সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে মরিয়া হয়ে উঠেছে পেন্টাগন। আকাশপথের লড়াই শেষ পর্যন্ত স্থলযুদ্ধে রূপ নিলে ওয়াশিংটন পড়বে দীর্ঘমেয়াদী এক সংকটে।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাল্টাপাল্টি হামলার 22তম দিনে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। হামলার পর তেজস্ক্রিয় বিকিরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে তেহরান। এদিকে ঈদ আর ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে আগ্রাসনবাদীদের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কেমন ক্ষয়ক্ষতি হলো এবারের হামলায়, হিজল জোবারের ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। যুদ্ধের মধ্যেই 21 মার্চ ইরানে একসঙ্গে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ও নওরোজ। এই দ্বৈত উৎসবের সূচনা লগ্নেই দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭০তম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, সর্বশেষ এই ধাপে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন 50টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়। হামলার পরপরই লক্ষ্যবস্তু ও তার আশপাশের এলাকাগুলোতে শক্তিশালী বিস্ফোরণ, আগুনের শিখা ও ঘন ধোঁয়ার দৃশ্যও দেখা গেছে। বিবৃতিতে বলা হয়, রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের প্রাক্কালে এই হামলা একটি নতুন আঞ্চলিক বাস্তবতার সূচনা। এই অভিযানে সৌদি আরবের আল খার্জ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কুয়েতের আলী আল সালেম, ইরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর সহ অন্তত 5টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। IRGC বলে, এই দফার হামলায় কিয়াম ও এমাদ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের ড্রোন ব্যবহার করা হয়। ধারাবাহিকভাবে শত্রু শিবিরের ক্ষয় সাধনের যে কৌশল, তারই অংশ হিসেবে এ হামলা হলো। মার্কিন স্থাপনার পাশাপাশি ইরানের অ্যারোস্পেস ইউনিট, ইসরায়েলের হাইফা বন্দর ও তেল আবিবের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও হামলা চালিয়েছে বলে জানানো হয়। হামলার কবলে পড়া স্থানগুলোর মধ্যে হাদেরা, কিরিয়াত ওনো, সাভিয়ন এবং বেন আমিও ছিল। অভিযানে খোররাম শাহ 4 এবং একাধিক ওয়ারহেড সমৃদ্ধ কদর ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানানো হয়েছে। এসবের আঘাতে ইসরায়েলের একের পর এক শহর কেঁপে কেঁপে ওঠে। শত্রুর ক্ষয়ক্ষতি হয় পূর্বানুমানের চেয়ে অনেক বেশি। এসব হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি প্রশাসন। প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ যাত্রায় ইরান ইসরায়েলের 9 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত 3টি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোম বা গুচ্ছ বোমাবাহী ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে। IRGC হুঁশিয়ারি জানিয়ে বলেছে, ইরানের ভূখণ্ড বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব আরও তীব্রভাবে দেয়া হবে। যে কোনো মাত্রার সংঘাতের জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকেই অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ধারাবাহিক পাল্টা হামলা শুরু করে IRGC। এরপর থেকে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, জর্ডান সহ মধ্যপ্রাচ্য, এমনকি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহু হামলা চলছে। এছাড়া ইসরায়েল অধিকৃত তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ প্রযুক্তি নগরী বিয়ার শেভা ও নেগেভ মরুভূমির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতেও ব্যাপক হামলা চলছে বলে জানিয়েছে ইরানি বাহিনী। এরই মাঝে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর আগে IRGC হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে যুক্তরাজ্যের ভূমিও নিরাপদ থাকবে না। এদিনের হামলা ঘিরে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নওরোজ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তার দেশ শত্রুদের ওপর ভয়াবহ আঘাত হেনেছে। এতটাই ভয়াবহ যে তারা এখন উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলতে শুরু করেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শনিবারও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। এই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশ।
নানা আয়োজনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াতে। শনিবার সকালে রাজধানী জাকার্তার কাছে একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাতে জড়ো হন হাজারো মুসল্লি। পুরুষদের পাশাপাশি নারীরাও দলে দলে জড়ো হন ঈদগাহে। আর নামাজ শেষে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান চেয়ে মহান আল্লাহর ঐশ্বরিক সাহায্যের জন্য দোয়া করেন। ইরান যুদ্ধে হতাহত মুসলিমদের জন্য দোয়া করেন তারা। মোনাজাত থেকে বাদ যায়নি ইসরায়েলের নৃশংস আগ্রাসনে বিধ্বস্ত গাজা আর ফিলিস্তিনিদের দুর্দশার কথা। বিশ্বের সব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গোটা মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করেন মুসল্লিরা। এদিকে বছর ঘুরে ঈদ এলেও সঙ্গত কারণে গাজায় নেই আনন্দের কোনো ছোঁয়া। উৎসবের দিনও সেখানে ভেসে বেড়াচ্ছে কান্নার করুণ সুর, চাপা কষ্টের আর্তনাদ আর স্বজন হারানোর বেদনা। যেখানে থাকার কথা ঈদের উচ্ছ্বাস, সেখানে প্রিয়জনের স্মরণে মানুষের ভিড় বেড়েছে কবরস্থানে। যুদ্ধের ক্ষতবুকে নিয়ে কেমন কাটছে গাজাবাসীর বিষাদময় ঈদ? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বছর ঘুরে আবারও এসেছে ঈদ, তবে গাজায় লাগেনি সেই আমেজ। আনন্দের দিনেও কান্না আর স্বজনহারাদের আর্তনাদে ভারী ধ্বংসপ্রাপ্ত জনপদের আকাশ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ২০ মার্চ ঈদ উল ফিতর পালিত হয় ফিলিস্তিনে। যেখানে আনন্দ আর উৎসবের কলরব থাকার কথা ছিল, সেখানে গাজার কবরস্থানগুলোতে উপচে পড়া ভিড়। যুদ্ধের ক্ষত বুকে নিয়ে ফিলিস্তিনিরা জড়ো হয়েছেন ইসরায়েলের বর্বরতায় শহীদ প্রিয়জনদের কবরে চোখের পানি ফেলতে। ২ বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ কেড়ে নিয়েছে আপনজনদের, কারো বাবা, কারো মা, কারো আবার প্রাণের সন্তানদের। ঈদের সকালে প্রিয়জনদের কবরের সামনে এসে আর্তনাদ যেন থামছেই না। আমরা 2 বছরের যুদ্ধ আর অনেক কঠিন দিন পার করেছি। এই পুরো সময়ে ঈদের আনন্দ বলতে কিছুই ছিল না। আমরা চেয়েছিলাম আমাদের আর আমাদের সন্তানদের জন্য ভালো একটি ঈদ আসুক, কিন্তু আগের বছরগুলোর তুলনায় এবারের ঈদটি আমাদের জন্য সবচেয়ে কষ্টের, কারণ আমরা আমাদের খুব প্রিয় একজনকে হারিয়েছি, যে আমার সন্তানদের বাবা এবং তাদের খুব খুশির উৎস ছিল। যুদ্ধের ভয়াবহতা আর আপনজন হারানোর শোক সব মিলিয়ে যেন স্তব্ধ গাজার শিশুরাও। তারা যেন ঈদের শুভেচ্ছা জানাতেও ভুলে গেছে। আমি ঘুম থেকে উঠে আমার বাচ্চাদেরও উঠালাম আর তাদের কবরস্থানে যাওয়ার কথা বললাম। আমি এর বাইরে আর কিছুই বলিনি। ওদের ঈদ মোবারক বলিনি, ওরাও আমাকে বলেনি। ওরা শুধু বলল, চলো মা, বাবার কাছে যাই। গাজার এই জনগণের মধ্যে এমন অনেকে আছেন যাদের পরিবারের আর কেউ বেঁচে নেই। জনমানবহীন বাসায় থাকার চেয়ে তারা কবরস্থানে মৃত স্বজনদের পাশে থাকাই বেছে নিয়েছেন। আগে ওদের সাথে নিয়ে দাদা দাদিদের কবরে আসতাম। আজ আমি একা, ওরা থাকলে ঈদ কত সুন্দর হতো। যুদ্ধে আমার সব শেষ হয়ে গেছে, আর কেউ বেঁচে নেই। ইসরায়েলের চলমান বর্বরতার ক্ষত বয়ে বেড়াচ্ছেন গাজাবাসী। ৭২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি গাজার প্রতিটি ঘরে উৎসবের বদলে শোকের মাতম এনেছে। যেখানে শিশুদের হাতে থাকার কথা ছিল নতুন খেলনা বা বেলুন, সেখানে তারা আজ তাদের বাবার কবরে হাত বুলিয়ে খুঁজছে উৎসবের অর্থ। গাজায় ঈদ খুশির নয়, বরং বিচ্ছেদের এক দীর্ঘশ্বাস। ইমরান মাহমুদ, বাংলাভিশন। কোলে চিতাবাঘ, হাতে দুধের বোতল আর বিছানা মানুষের বেডরুমের মতোই, এমন পরিবেশে বড় হচ্ছে মেক্সিকোর গুয়ানাজুয়াতোর ইরাপুয়াতো চিড়িয়াখানার জন্মানো 2টি আফ্রিকান চিতাবাঘ শাবক। বিশেষ দুধের ফর্মুলা দিয়ে শাবক দুটিকে লালন পালন করছেন পশু চিকিৎসক মোরেনো শাভেজ ও তার দল। চিতাবাঘ শাবকের এভাবে বেড়ে ওঠা কেন? বাঘের সঙ্গে মানুষের এমন বন্ধুত্বের শুরুটাই বা কিভাবে? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বাঘের সঙ্গে একই বিছানায় ঘুম, কোলে নিয়ে আদর, আবার কখনো হাতে ধরে দুধ খাওয়ানো, দেখলে মনে হবে যেন মানুষের সঙ্গে প্রাণীর এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। আর এই গল্পের কেন্দ্রেই আছেন মোরেনো শেভেজ। তার ডাক শুনলেই দৌড়ে ছুটে আসে 2 চিতাবাঘের শাবক, কখনো আবার ইশারাতে বুঝে নেয় তার কথা। মেক্সিকোর গুয়ানাজুয়াতোর ইরাপুয়াতো চিড়িয়াখানায় সম্প্রতি জন্ম নিয়েছে 2টি আফ্রিকান চিতাবাঘের শাবক। তবে জন্মের পরেই দেখা দেয় এক বড় সমস্যা। প্রায় 15 বছর বয়সী মা চিতাবাঘটি ধীরে ধীরে দুধ উৎপাদন কমিয়ে দেয়। ফলে নবজাতক শাবক দুটির যত্ন নেওয়ার বড় দায়িত্ব এসে পড়ে চিড়িয়াখানার কর্মীদের উপর। ঠিক তখনই এগিয়ে আসেন মোরেনো শেভেজ ও তার দল। মা বাঘটির বয়স এখন 15 বছর।
সে বাচ্চাদের যত্ন নিতে পারে না। দুধের উৎপাদন গুণগত মান আর আগের মতো নেই। এই প্রজাতির কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা কৃত্রিম লালন পালনের জন্য তাদের মা বাঘটির কাছ থেকে সরিয়ে ফেলি। এখন আমাদের সঙ্গী হয়ে উঠেছে বাঘের ছানাগুলো। বিশেষায়িত দুধের ফর্মুলা দিয়ে হাতে লালন পালন শুরু করেন মোরেনো শেফেস ও তার চিড়িয়াখানার কর্মীরা। দিনের বেশিরভাগ সময় তারা শাবক দুটির সঙ্গে সময় কাটান, কখনো কোলে তুলে আদর, কখনো বোতলে করে দুধ খাওয়ানো। এভাবেই ধীরে ধীরে মানুষের সঙ্গে বড় হয়ে উঠছে চিতাবাঘের বাচ্চা দুটি। চিড়িয়াখানার কর্মীদের মতে শাবকগুলো এখনো সুস্থভাবে বেড়ে উঠছে। ধীরে ধীরে তাদের খাদ্য তালিকায় যোগ করা হবে মাংস ও দুধের মিশ্র খাবার, যাতে স্বাভাবিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠতে পারে তারা। এদিকে এই উদ্যোগ শুধু দুটি শাবককে বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। বৃহত্তর সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে ইরাপুয়াতো চিড়িয়াখানায় পরিচালিত প্রজনন কর্মসূচিতে মেক্সিকান জাগুয়ার ও মাকড়সা বানরের মতো আরও কয়েকটি বিপন্ন প্রজাতিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এখানে অনেকটা বিপন্ন প্রজাতি। আমাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই প্রজাতিটিকে বিলুপ্ত হওয়া রোধে অবদান রাখছি। এখানে একটি স্ত্রী এবং একটি পুরুষ ছানা জন্মগ্রহণ করেছে, তাই আমরা অনেক বেশি খুশি। তাদের সেবা করে বড় করতে পারবো বলে আশা করি। প্রাণীদের সঙ্গে মানুষের এই নিবিড় সম্পর্ক আর যত্ন যেন নতুন করে মনে করিয়ে দেয় সংরক্ষণ আর ভালোবাসা মিলেই টিকে থাকতে পারে বিপন্ন বন্যপ্রাণীর ভবিষ্যৎ। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই।